নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বলিউডে মাদক যোগের তদন্ত চলছে, তারই মধ্যে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে এনসিবির মধ্যে। এনসিবির ডিরেক্টর রাকেশ আস্থানা আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এখন যে বিষয়টি দেখা হবে, যে বলিউডের তারকারা মাদক নিতেন তারা কিভাবে টাকা পেমেন্ট করতেন, সেই কারণে দীপিকা, সারা, শ্রদ্ধা এই তিনজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খুঁটিনাটি দেখা হবে। সুপার স্যাটারডের পর অনেকটা ম্যারম্যারে রবিবার। শনিবার 3 সেলেব অভিনেত্রীকে জেরার পর এবার বলিউডের মাদক চক্রের গভীরে যাচ্ছে এনসিবি। অভিনেত্রীর মাদক যোগ ও তাদের ব্যাংকে অ্যাকাউন্টের তথ্য খুঁটিয়ে দেখা শুরু। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান ও রকুলপ্রীত সিং বলিউডের 4 হাই প্রোফাইল অভিনেতাকে ইতিমধ্যেই জেরা করেছে এনসিবি। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা। তারই মধ্যে রবিবার এনসিবির দিল্লি ও মুম্বাই টিমের সঙ্গে বৈঠক করলেন এনসিবি ডিরেক্টর। সূত্রের খবর, বলিউড মাদক চক্রে তদন্তের পরবর্তী রূপরেখা স্থির করতেই বৈঠক হয়। বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়েছে বলে খবর। দীপিকা, সারা, শ্রদ্ধাদের ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখা হবে। কিভাবে মাদকের দাম মেটানো হয় জানতেই নথি পরীক্ষা। ফের দীপিকা, শ্রদ্ধাদের তলবের সম্ভাবনা। মাদক কারবারিদের সঙ্গে মুখোমুখি বসানো হতে পারে। দীপিকাদের মতোই করণ জোহরকে তলব করার আগে তৈরি থাকতে চাইছে এনসিবি। করণের পার্টির ভিডিও সত্যতা যাচাই করতে ফরেনসিক পরীক্ষা করায় এনসিবি। সূত্রে খবর, ফরেনসিক রিপোর্টে ভিডিও সত্যতা প্রমাণিত। পার্টিতে 10-12 তারকাকে চিহ্নিত করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট নিয়ে খুব তাড়াতাড়ি বৈঠকে বসছে এনসিবি। রবিবার ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার সিতেশ প্রসাদকে 7 দিনের এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এনসিবির নজরে 2 মাদক কারবারি। শনিবার জেরার পর 3 সেলেব নায়িকার ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। ফোনের তথ্য খুঁটিয়ে দেখার কাজও চলছে। নিউজ 18 বাংলা। বাংলায় আল কায়দার স্লিপার সেল শামীম আনসারি, তাকে জলঙ্গি থেকে আটক করা হয়, তারপর তাকে গ্রেপ্তারও করেছে এনআইএ। তাকে জেরা করে এই মুহূর্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে সালাউদ্দিন। এই মুহূর্তে সালাউদ্দিনের খোঁজ করছে এনআইএ। বাংলায় আল কায়দার নেটওয়ার্ক। মুর্শিদাবাদ থেকে জালে আরও এক জঙ্গি, এবার স্লিপার সেলের খোঁজ। শুক্রবার জলঙ্গির নওদাপাড়া থেকে এসটিএফ এর জালে আল কায়দা জঙ্গি শামীম আনসারি। শনিবার তাকে গ্রেপ্তার করে এনআইএ। গ্রামে রাজমিস্ত্রির কাজ, তার আড়ালেই জঙ্গি কার্যকলাপ। এনআইএ সূত্রে খবর, আল কায়দার স্লিপার সেলের সক্রিয় সদস্য শামীম আনসারি। ধৃত 9 জঙ্গির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। বাংলাদেশে পালানোর ছক ছিল শামীম আনসারির। ইতিমধ্যে বাংলায় আল কায়দার সঙ্গে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যোগ স্পষ্ট হয়েছে। হন্যে হয়ে খাগড়াগড় কাণ্ডের মূল চক্রী সালাউদ্দিন সালেহিকে খুঁজছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সালাউদ্দিনের সঙ্গেও ধৃত শামীম আনসারির যোগাযোগ ছিল। শামীম আনসারির গ্রাম থেকেই এনআইএ জালে আল কায়দা জঙ্গি আল মামুন কামাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, কামালের সঙ্গে কেরলে একই ঘরে থাকত শামীম আনসারি। নওদাপাড়ায় মামুনের তৈরি অনুমোদনহীন মাদ্রাসাতেও তার যাতায়াত ছিল। সেখানে গোপন বৈঠকে যোগ দিত শামীম আনসারিও। এছাড়া জঙ্গি কার্যকলাপের টাকা লেনদেনের সঙ্গেও শামীমের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে এনআইএ। যদিও শামীম আনসারির পরিবারের দাবি, সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়। নিরপেক্ষ তদন্ত হলেই আসল তথ্য উঠে আসবে। বাড়িতে খাওয়া দাওয়া করছিল, না হরাম করলে বাইরে বেরোলে তো ওখান থেকে ধরলে চলে গেল। কি কারণে ধরলো? বাড়িতে দিয়ে যা আমার স্বামীকে, আমার স্বামী নির্দোষ। গোয়েন্দাদের দাবি, বাংলা থেকে দেশ আল কায়দার জঙ্গি জাল ছড়িয়েছে অনেকটাই। ধৃতদের জেরা করে সেই জাল গোটাতে চায় এনআইএ। অনুপ চক্রবর্তী, প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। স্কুল কলেজে এবার স্কুল নয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এবার পড়াশোনা শুরু হবে, কারণ ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইনেই মান্যতা দিল রাজ্য। এবং নভেম্বর থেকে স্নাতকে পড়াশোনা শুরু হবে বলে জানানো হচ্ছে, এবং যদি একান্তই না হয় ডিসেম্বর থেকে স্নাতকোত্তরে পড়াশোনা শুরু হবে। অতীতের পুনরাবৃত্তি নয়, স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে দ্বন্দ্ব নয়, বরং ইউজিসির গাইডলাইনই মেনে চলতে চায় রাজ্য। সূত্রের খবর, রবিবার উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইউজিসির গাইডলাইন মেনে চলার নির্দেশ। দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে 1 নভেম্বর থেকে ক্লাস শুরু করতে হবে। শনিবারই নির্দেশিকা জারি করে ইউজিসি। রবিবার রাজ্যের বৈঠকে ঠিক হয়েছে 2 নভেম্বর থেকে স্নাতক স্তরের ক্লাস সব কলেজে ক্লাস শুরু করতে হবে।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকের ফাইনাল ইয়ারের পরীক্ষা অক্টোবরেই ফল প্রকাশ। সেক্ষেত্রে স্নাতকোত্তরে নভেম্বরেই ক্লাস শুরু সম্ভব নয় বলে শিক্ষামন্ত্রীকে জানান উপাচার্যরা। সব দিক বিবেচনা করে খুব সম্ভবত ডিসেম্বরের আগে একাডেমিক সেশন চালু করাটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমরা উপাচার্যদের সাথে কথা বলে তার এই সমস্ত বিষয়টি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাবো। করোনা পরিস্থিতিতে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য 80% আসন সংরক্ষিত, বাকি 20% আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুযোগ। আগে এই পরিসংখ্যান ছিল 60% এবং 40%। আপাতত কলেজ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস হবে। যেসব পড়ুয়ার অনলাইনে ক্লাস করার সুযোগ নেই তাদের কি হবে? এদিনের বৈঠকে এ নিয়ে প্রশ্ন ওঠে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর তরফে এ বিষয়ে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেই হয়তো উপায় খুঁজতে হবে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। 1 অক্টোবর থেকে রাজ্যে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হলো। এছাড়াও যাত্রা মঞ্চ বা নাটকও মঞ্চস্থ করা যাবে, তবে সেক্ষেত্রে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং উপস্থিতির সংখ্যা 50-এর বেশি নয়। প্রায় 7 মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে সিনেমা হল। 1 অক্টোবর থেকে খুলছে সিনেমা হল। যাত্রা, থিয়েটার ও মুক্তমঞ্চ খুলে যাচ্ছে। কবিতা, গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানেও ছাড়। তবে করোনাকালে বিনোদনে ছাড় মিললেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। অনুষ্ঠানে 50 জনের বেশি জমায়েত করা যাবে না। মাস্ক, স্যানিটাইজার মাস্ট। মেনে চলতে হবে শারীরিক দূরত্ব বিধি। শনিবার রাতেই মুখ্যমন্ত্রী টুইটে জানান, জীবনযাত্রা স্বাভাবিক করার পথে আরও এক ধাপ। 1 অক্টোবর থেকে সিনেমা, যাত্রা, নাটক, আবৃত্তি, নাচ ও গানের অনুষ্ঠান, ম্যাজিক শো আয়োজনের অনুমতি দিচ্ছে রাজ্য। 50 জন অথবা তার কম অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠান করা যাবে। মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব সহ যাবতীয় স্বাস্থ্যবিধি মানতে হবে। মার্চের শেষে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে সিনেমা হল সহ সব রকম বিনোদন ক্ষেত্র। শিল্পী, কলাকুশলীদের অনেকেই রুটি রুজি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় তারা সকলেই খুশি। রবিবার বিশ্ব বাংলা গেটের কাছে অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় মুক্তমঞ্চ। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিল্পীরা। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, হয়তো পার্টিসিপেন্ট হিসেবে বা দর্শক বা শ্রোতা হিসেবে, তাদেরও কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব পালন করতে হবে। এটাকে একটা অবাধে কিছু করে ফেলার স্বাধীনতা যেন কেউ মনে না করে ফেলেন। কোভিড তো সোশ্যাল ডিস্টেন্স ডিমান্ড করছে, আবার থিয়েটার বা সিনেমা সোশ্যাল প্রক্সিমিটি ডিমান্ড করে। ফলে এই দুয়ের মধ্যে একটা অন্তর্গত বিরোধ আছে। এই বিরোধটাকে কাটিয়ে ওঠার জন্য মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, আমার মনে হয় সেটাই সঠিক রাস্তা। তবে 50 জন দর্শক নিয়ে সিনেমা হল বা নাটক চালু করলে তা কতটা লাভজনক হবে সে নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। 50 জন বা 50%, এটা আমাদের একটা কনফিউশনের জায়গা রয়ে গেছে। এটা যদি আমাদের 50% হয় তাহলে অবভিয়াসলি সিনেমা হলগুলো চালিয়ে একটা ভায়াবিলিটি থাকবে। বাট যদি 50 জন হয় তাহলে কিন্তু কোনো প্রযোজকই নতুন সিনেমা কিন্তু রিলিজ করবে না। সেই ক্ষেত্রে একটা সমস্যা রয়ে গেছে। যে শোটাতে একটা দলের অনেক লোক আসার সম্ভাবনা, সেটাকে কেটে যদি 50 করে দেওয়া হয় তাহলে তো তাদের খরচা 1/10 উঠবে না আর কি। আপাতত সিনেমা হল খুললেও নতুন কোনো সিনেমা দেখানো যাবে কিনা নিশ্চিত নন হল মালিকরা। আরও বিস্তারিত গাইডলাইনের জন্য অপেক্ষা করছেন তারা। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার, নিউজ 18 বাংলা। ডার্বি এবারে গোয়ার মাঠে। ডার্বি খেলবে ইস্ট বেঙ্গল, কারণ ইস্ট বেঙ্গলের আইএসএল এর খেলার কথা ঘোষণা করলেন নীতা আম্বানি। আর এবারে আইএসএল হতে চলেছে 11টি দল নিয়ে। সরকারি ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। রবিবার সেই ঘোষণাই করলেন এফএসডিএল এর চেয়ারপারসন নীতা আম্বানি। ইস্টবেঙ্গল ও তার লক্ষ লক্ষ সমর্থককে আইএসএল এ স্বাগত। ইস্টবেঙ্গল ও মোহনবাগান, দুই ঐতিহ্যশালী ক্লাব, এবারে আইএসএল এ খেলবে। ভারতীয় ফুটবলের উন্নয়নে এটি বিরাট পদক্ষেপ। এতে নতুন ফুটবল প্রতিভা তুলে আনার কাজ গতি পাবে। এবার আইএসএল 11 দলকে নিয়ে।
গোয়ার মাঠে হবে ঐতিহাসিক ডার্বি। এটিকে সঙ্গে জোট বেঁধে এবছর আইএসএল খেলছে এটিকে মোহনবাগান, কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল জার্নি অনেকটাই নাটকীয়। ইনভেস্টর কোয়েস ক্লাব ছেড়ে যাওয়ার পর নতুন বিনিয়োগকারী খুঁজতে সমস্যায় পড়ে লাল হলুদ শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকেশ নিতা আম্বানির উদ্যোগে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয় শ্রী সিমেন্টস। তারপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় লাল হলুদ শিবিরের আইএসএল খেলা। প্রবল তৎপরতায় দল গঠনে নামছে টিম ম্যানেজমেন্ট। কোচের দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েট। দৌড়ে এগিয়ে আর্সেনালের প্রাক্তন ফুটবলার রবি ফাউলার। গত মৌসুমে অস্ট্রেলিয়ার ক্লাবে কোচ ছিলেন ফাউলার। ইস্টবেঙ্গল একটা প্রথম ডিভিশন লিগ খেলবে না, এটা যারা ভাবছিল তারা সঠিক ভাবছিল না। ইস্টবেঙ্গল আজ থেকে 7 মাস আগেই বলেছে ইস্টবেঙ্গল ক্লাব খেলবে, ইস্টবেঙ্গলের দমেই খেলবে। করোনা আবহে এবার গোয়ায় আইএসএল হবে। নতুন পরিস্থিতি, নতুন টুর্নামেন্ট দিয়ে আরও এক ইতিহাস তৈরির পথে দুই ক্লাব। শুরু ভারতীয় ফুটবলের নতুন অধ্যায়। কৃষি বিলের পক্ষে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন এই বিলে কার্যত কৃষকদের সুবিধাই হবে, বরং ফরেদের রাজত্ব আর থাকবে না। प्रति एकड़ 10 से 12 लाख रुपए तक की कमाई कर रहे हैं। अपने फल सब्जियों को कहीं पर भी किसी को भी बेचने की ताकत है, और ये ताकत ही उनकी इस प्रगति का आधार है। अब यही ताकत देश के दूसरे किसानों को भी मिली है। अपने खेत में वो जो पैदा कर रहे हैं, धान, गेहूं, सरसों, गन्ना जो उगा रहे हैं, उसको अपनी इच्छा के अनुसार जहां ज्यादा दाम मिले वहीं पर बेचने की अब उनको आजादी मिल गई है। आज की तारीख में खेती को हम जितना आधुनिक विकल्प देंगे उतना ही वो आगे बढ़ेगी। उसमें नए नए तौर तरीके आएंगे, नए इनोवेशंस जुड़ेंगे। একদিকে চীন, অন্যদিকে প্রবল ঠান্ডা। লাইন অফ অ্যাকচুয়ালে -40 ডিগ্রি সেলসিয়াসের লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। বিশ্বের উচ্চতম জায়গায় পাঠানো হচ্ছে ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি। এলএসিতে এবার অন্যরকম শীতকাল। পূর্ব লাদাখ সহ এলএসি জুড়ে গোটা শীতকালটাই মোতায়েন থাকবে ভারতীয় সেনা। ফরওয়ার্ড পোস্টে তীব্র ঠান্ডা আর প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কাটাতে হবে 2.5 থেকে 3 মাস। -12 থেকে -28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকে। সে কথা মাথায় রেখেই চলছে প্রস্তুতি। মোতায়েন T-90 ও T-72 ট্যাঙ্ক। সেনার হাতে BMP-2 ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকলস। ট্যাঙ্কে বিশেষ ধরনের জ্বালানি। -40 ডিগ্রি সেলসিয়াসেও সমান সক্রিয় থাকবে। हाई मोबिलिटी अम्युनिशन मिसाइल स्टोरेज होने के कारण यह लंबे समय तक इंडिपेंडेंट लड़ाई लड़ने की काबिलियत रखता है। প্রবল শীতে জওয়ানদের থাকার জন্য বিশেষ ক্যাম্পও তৈরি। একটি ক্যাম্পে 12 থেকে 14 জন করে থাকতে পারবেন। ঠান্ডা ও তুষারপাতেও ক্যাম্পের ক্ষতি হবে না। ক্যাম্পেই চিকিৎসার ব্যবস্থা। हमने लेटेस्ट टेक्नोलॉजी को इस्तेमाल करते हुए जल्दी से जल्दी जवानों के रहने के जगह बाथरूम फैसिलिटीज और हीटिंग अरेंजमेंट का इंतजाम किया गया है। সেনার ভরসা মেকানাইজড ইনফ্যান্ট্রি। এলএসিতে দুর্গম এলাকায় দীর্ঘদিন থেকে লড়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত মেকানাইজড ইনফ্যান্ট্রি ডিভিশন। সেনার এই ডিভিশনের কাছে এবারে গুরু দায়িত্ব। শীত আসার আগেই অন্য সেনাদের প্রশিক্ষণও দিচ্ছে মেকানাইজড ইনফ্যান্ট্রি ডিভিশন। क्रू और इक्विपमेंट रेडीनेस को इंश्योर करने के लिए आज हमारे सभी लॉजिस्टिक अरेंजमेंट्स अपनी अपनी जगह पर हैं। এবার ভারত চীন সীমান্তে পরিস্থিতি অত্যন্ত জটিল। গালওয়ান সংঘর্ষের পর থেকেই দুপক্ষই ট্যাঙ্ক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বসে। আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। তাই এলএসিতে এবার এক অন্য শীতকাল।